আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই সবার জন্য ভালো কামনা করব। আমি তোমাদের আজকে কৃষি শিক্ষা বিষয়ে নবম ও দশম শ্রেণীর জন্য চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মানুষের মৌলিক চাহিদা যে পাঁচটি রয়েছে প্রধান, সেই প্রধান চাহিদার মধ্যে খাদ্য একটি, এবং এটি প্রথমেই আমাদেরকে স্বীকার করতে হয় যে বাঁচার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। আর সেই খাদ্য উৎপাদন করার জন্য যে জিনিসটা দরকার, যে কাজটা দরকার, সেটা হচ্ছে কৃষিকাজ। এবং এই কৃষিকাজটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে আমাদের বাংলাদেশের কৃষি শিক্ষাও ডেভেলপ হচ্ছে। সেই ক্ষেত্রে তোমরা তোমাদের এই পাঠ্য বিষয়ে কৃষি শিক্ষা বিষয়টাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। আর তোমাদের এই কৃষি শিক্ষা বিষয়কে সহজ ও শাব্দিক করার জন্য আমি যথাসাধ্য তোমাদের পাশে থেকে চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাসে কৃষি শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায়ের কৃষিজ উৎপাদন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমরা দয়া করে সবাই যখন এই ক্লাসটা দেখবে বই নিয়ে বসবে, বইটা নিয়ে ক্লাসটা দেখবে। বই পড়া ছাড়া কখনোই জ্ঞান অর্জন করা যায় না। পৃথিবীতে যেই যত জ্ঞানী লোকগুলো পৃথিবীতে ছিলেন, তারা প্রত্যেকেই জ্ঞান অর্জন করেছেন এই বই পড়ে, এবং তাদের জ্ঞানের যে সারসংক্ষেপ সেটাও বইয়ের মধ্যেই লিখে গেছেন আমাদের জন্য। এই জন্য আমাদের প্রত্যেকেই প্রতিনিয়ত অভ্যাসে পরিণত করতে হবে বই পড়া। বই পড়া ছাড়া কখনোই জ্ঞান অর্জন করা যাবে না। সেই পড়াটাকে মনের মধ্যে ধারণ করে বিশ্বাসটাকে কাজ করে যেতে হবে, তাইলে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। তো আজকে আমি তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। এই অধ্যায়টা তোমাদের বই, তোমাদের প্রত্যেকে পাঠ্য বই নিবে। পাঠ্য বইয়ের 94 পৃষ্ঠায় কৃষিজ উৎপাদন এই অধ্যায়টা রয়েছে। তো সেখানে প্রথমে আমাদের কৃষি কাজ করতে গেলে মাটির প্রয়োজন। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে মাটি কি, এবং ফসল নির্বাচন করতে হবে, এবং সেইভাবে ধাপে ধাপে যে কাজটা করা দরকার সেই কাজগুলো করতে হবে। তো তোমাদের জীবনটাও ঠিক সেরকমই। এখনই তোমাদের নির্বাচন করতে হবে জীবনে কি হতে চাও, এবং উপযুক্ত সময় তোমাদের এখন জীবনে বীজ বপন করা। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোই হচ্ছে উত্তম পন্থা। তো আজকে আমি তোমাদের কৃষিজ উৎপাদনে প্রথমেই ধান চাষ নিয়ে আলোচনা করব। প্রথমে ধান চাষ আছে। তো তোমরা প্রত্যেকেই বইটা হাতে নিয়ে তারপরে ক্লাসটা দেখবে, এবং বইয়ের মধ্যে যে সমস্যাগুলো আছে চিহ্নিত করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আজকে আমি তোমাদের এই বইয়ের কৃষিজ উৎপাদন অধ্যায়ের মাঠ ফসল, উদ্যান ফসল এবং ঔষধি গাছপালা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার পাশাপাশি তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং বইয়ের সাথে মিলাবে। কৃষি কাজ করতে গেলে আমাদের প্রথম যেটা দরকার মাটি। এই মাটি দিয়েই দেখি আমরা কোন মাটিতে কোন ফসল চাষ করবো সেটাকে লক্ষ্য রাখতে হবে। মাটি কাকে বলে আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম, এবং তোমাদের বইয়ের প্রত্যেকেই 6 এবং 7, 8, 9 কৃষি শিক্ষা বিষয়ে যে পড়াগুলো, সেই পড়াগুলোকে স্মরণ রাখতে হবে। প্রত্যেকেই চেষ্টা করবে যে আজকে যা শিখলাম তা আগামী দিনে যেন সহজভাবে মনে রেখে সেই কাজ জ্ঞানের সাথে আরো নতুন জ্ঞানগুলো সমৃদ্ধ করতে পারে। ভূপৃষ্ঠের যে নরম আস্তরণ, যা উদ্ভিদ গজানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তাকেই মাটি বলে। তোমরা লিখে নাও। ভূপৃষ্ঠের যে নরম আস্তরণ, যা উদ্ভিদ গজানোর মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়, মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়, তাকে
মাটি বলে। কৃষকের ভাষায় মাটির আরেকটা সংজ্ঞা আছে। কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 17 থেকে 18 সেন্টিমিটার উপরের অংশকেই মাটি বলে। তোমরা সেটা দেখলেও হবে। এই মাটি প্রধানত 3 প্রকার: বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। বেলে মাটিতে কি চাষ হয়, দোআঁশ মাটিতে কি চাষ হয়, এঁটেল মাটিতে কি চাষ হয়, সেই জিনিসগুলো ভেবে চিন্তে আমাদের ফসল চাষ করতে হবে। আজকে আমাদের অধ্যায়ের কাজই হচ্ছে কৃষিজ উৎপাদন, অর্থাৎ কৃষি ফসল চাষ। তো আমাদের এই মাটিটা আমরা চিনতে পারলাম মাটি কি জিনিস এবং মাটিটা কত প্রকার ও কি কি। তাহলে এখানে আমাদের ধান চাষ করতে গেলে মাটির প্রথমেই আমরা নির্বাচন করব দোআঁশ মাটি অথবা এঁটেল মাটি, কারণ আমরা জানি এঁটেল, দোআঁশ এবং দোআঁশ মাটিতে ভালো ফসল হয়। আর দোআঁশ মাটিকে বলা হয় আদর্শ মাটি। তো আমরা আগে জেনে নেই মাটি কত প্রকার। 3 প্রকার। 1 নম্বরে বেলে মাটি, 2 নম্বরে দোআঁশ মাটি, 3 নম্বরে এঁটেল মাটি। তাহলে আমরা কি মাটি চিহ্নিত করবো? দোআঁশ অথবা এঁটেল। কিসের জন্য? ধান চাষ করার জন্য। ধান চাষ করার জন্য আমরা এঁটেল, দোআঁশ মাটি নির্বাচন করব। বাংলাদেশে দানা জাতীয় ফসলের মধ্যে ধানের চাষ উৎপাদন সবচেয়ে বেশি, কারণ আমরা শর্করা জাতীয় খাদ্য হিসেবে সাধারণত ভাতকে পছন্দ করি। আর সেই ভাতটাই আসে ধান থেকে। ধান থেকে সেই চাউল হয়, চাউল আমরা সিদ্ধ করে ভাত হিসাবে গ্রহণ করি। আর এই শর্করা আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য। ধানের ফলন সব জমিতে ভালো হয় না, মাঝারি নিচু জমিতে এবং নিচু জমিতে ধানের ফলন খুব ভালো হয়। তোমরা এগুলো পড়লেই সব বুঝতে পারবে, সহজ, একদম সহজ। এঁটেল ও পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য বেশি উপযোগী। এঁটেল ও পলি দোআঁশ মাটি। এঁটেল ও পলি দোআঁশ মাটি। ধান চাষের জন্য উত্তম। তাহলে আমরা জানলাম কি, যে মাটি চিনবো, সেই মাটি কত প্রকার জানবো এবং সেই মাটির মধ্যে কোন মাটিতে ধান সবচেয়ে ভালো হয় সেটা আমরা চিহ্নিত করব। তারপরে সেই জমিতে আমরা ধান চাষ করব। ধানের কয়েকটি জাতের নাম তোমাদের মনে রাখতে হবে, কোন জাতের ধান কোথায় ভালো হয়। বাংলাদেশে 3 জাতের ধান রয়েছে, এগুলো তোমাদের নৈর্ভিত্তিক হিসাবে পরীক্ষা আসতে পারে। তোমরা জানো কিছুদিন পরেই আমাদের অনলাইনেও একটা পরীক্ষা নেওয়ার প্রিপারেশন চলছে। তোমরা প্রস্তুত থাকবে সেই পরীক্ষা দেওয়ার জন্য। এবং তোমাদের এই পরীক্ষার প্রথমত 4র্থ এবং 6ষ্ঠ অধ্যায়ে আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করছি। তোমরা সবসময় ঠিক আমাদের সাথে যোগাযোগ করবে, সিলেবাস দিবে এবং তোমাদের সেই সিলেবাস অনুযায়ী করে নিতে হবে। পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তা আসলে আমরা কিন্তু রেজাল্টের জন্য পড়ি না, আমরা পড়ি জানা এবং শেখার জন্য। আর যখন জানবো এবং শিখবো তখন দেখবো যে আমাদের রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে। এটা সহজেই আসবে। তোমরা যখনই ভালো করে পড়াশোনা করবে তখন তোমাদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে। যখন আমরা যাচাই করতে যাব, পরীক্ষা নিব, তখন তোমরা পরীক্ষাতে খুব ভালো করবে। তো এখানে 3 জাতের ধান আছে, সেই ধানের জাতগুলো এখন তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে 95 পৃষ্ঠায়। 95 পৃষ্ঠায় তোমরা খুললেই দেখতে পাবে এখানে স্থানীয় জাত একটি, উন্নত জাত একটি, আর একটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত। এই উচ্চ ফলনশীল জাতটাই আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে এবং এই প্রযুক্তি এবং এই উদ্ভাবিত জাতগুলো ব্যবহার করে আমরা কৃষকরা অনেক বেশি সফল হতে পারি। বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য কৃষক, কৃষি বিজ্ঞানী এবং আমরা যারা কৃষি নিয়ে পড়াশোনা করি তাদের পরিশ্রমের ফলেই কৃষির উন্নতি হচ্ছে। এবং তোমরা জেনে খুশি হবে বাংলাদেশে কৃষি পৃথিবীর অন্যান্য দেশের সাথে সমানভাবে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশের এত অল্প পরিসরে এত বেশি জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও
আমরা কৃষিতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। এবং তার মধ্যে আরো সুখের খবর যে আমাদের এই কৃষির মধ্যে বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলা সবচেয়ে উৎকৃষ্ট এবং সব দিক থেকে কৃষিতে ভালো ফলন অর্জন করতে পারছে। তো কৃষি কাকে বলে তোমাদের এই সংজ্ঞাটা আমি সবসময় ক্লাসের মধ্যে বলে থাকি, লিখতে বলি। তো আজকেও তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে কৃষি শিক্ষা কাকে বলে। ফসল, পশু পাখি, মাছ ও বন চাষ করার জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি শিক্ষা বলে। এই কৃষি শিক্ষার সংজ্ঞাটা 6 থেকে শুরু করে শেখানো 10ম শ্রেণী পর্যন্ত আমি প্রতিটা ক্লাসে তোমাদের জিজ্ঞেস করি। কারণ যেই বিষয়টা তুমি পড়বা সেই বিষয়টা সম্পর্কে না জানলে তা ওই বিষয়ের প্রধান প্রধান বিষয়বস্তু সম্পর্কে না জানলে তোমাদের জানাটার পরিপূর্ণতা আসে না। সেই কারণে তোমাদের অবশ্যই কৃষির সংজ্ঞা অনুযায়ী একবার কৃষির মৌলিক যে বিষয়বস্তুগুলো সেগুলো জানবা, যেমন ফসল, পশু পাখি, মাছ ও বন বা গাছপালা, এই 4টা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, তাইলে আমাদের কৃষি সম্পর্কে ধারণাটা আসবে। আজকে আমরা যে ধান চাষের সব পদ্ধতিটা করতেছি, ফসল চাষের পদ্ধতির মধ্যে ধান চাষ, ধান চাষের জন্য আমরা কি চিন্তা করবো যে এঁটেল মাটিটা চিনে ফেলবো। সেই এঁটেল মাটিতে কি ধরনের ধান চাষ করবো? উচ্চ ফলনশীল জাত। এই উচ্চ ফলনশীল জাতটা কি? যেটা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত অধিক ফসল। বাংলাদেশে অনেক জমিতে উচ্চ ফলনশীল ধানের চাষ করা হয়। উফশী ধানের জাতগুলো সাধারণত কতগুলো বৈশিষ্ট্য থাকে, যেমন গাছ মজবুত ও পাতা খাড়া, শীষের ধান থেকে গেলেও গাছ সবুজ থাকে, গাছ খাটো হেলে পড়ে না, খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়, পোকা ও রোগের আক্রমণ কম হয়, অধিক কুশি গজায়, সার সংগ্রহণ ক্ষমতা অধিক এবং ফলন বেশি। তোমরা এখানে পড়ার সময় দেখবা যে মাঝে মাঝে তোমাদের কিছু কঠিন কঠিন শব্দ আছে, সেই শব্দগুলো না বুঝলে সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবো। এখানে কুশি একটা শব্দ, অনেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ক্লাসে জিজ্ঞেস করে যে কুশি কি। কুশি শব্দটা আশা করি বোর্ডের লেখাগুলো তোমরা লিখে ফেলছ। তো বোর্ডে যা লেখা হয় সবসময় এই লেখাগুলো তোমাদেরকে লিখতে হবে। তোমাদের খাতা পত্র ক্লাসে যেভাবে তোমরা মনোযোগী হও, ক্লাস করো, খাতা কলম বই 3টাই নিয়ে কাজ করতে হয়। আমি আশা করব তোমরা আমার অনলাইনে ক্লাসে খাতা কলম বই 3টা নিয়েই বসবা, আর তোমার মনোযোগ তো থাকবেই। যেই জিনিসটাই তুমি পড়বা এবং যেই কঠিন শব্দগুলো দেখবা সেগুলো তোমার খাতায় লিখে ফেলবা, এবং বোর্ডে যা লেখা হয় সবসময় সেগুলো খাতায় উঠাবা। আর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে এটাই কিন্তু অনেক শেখা হয়ে যায়, কারণ এখানে তোমার মন, তারপর ছবি, দৃশ্য সবকিছু একসাথে হয়, বুঝতে সহজ হয় এবং এটা মনে থাকে বেশি দিন। এই মনে থাকার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসরুম, এই অনলাইন ক্লাস। বই পড়ে অনেক সময় পড়াটা ধারণ করার ক্ষমতা কমে যায়, মনে রাখতে পারবা। যখন টিচারের কথা শুনবা, নিজে লেখবা, এইসব বিষয় নিয়ে বন্ধুর সাথে আলোচনা করবা, তাইলেই তোমাদের এটা মনে থাকবে বেশি দিন। এখানে কুশি একটা শব্দ আমি প্রায় সময় ক্লাসের মধ্যে দেখি অনেকে প্রশ্ন করে, কুশি কি? এই কুশি হচ্ছে একটি ধানের চারা রোপণ করার পর এই ধানের চারার পাশ দিয়ে আরো নতুন নতুন ধানের চারা গজায়, সেটাকে বলা হয় কুশি। তো আমরা এখানে ধানের জাত সমূহ জানলাম। স্থানীয় জাত, এগুলো নৈবিত্তিকে আসে, টেপি, গিরবি, দুধসর, লতিশাইল। আর স্থানীয় উন্নত জাত যেগুলো কটকতারা, কালোজিরা, হাসিকলমি, নাজিরশাইল, লতিশাইল, ভিনাশাইল ইত্যাদি, এগুলো হচ্ছে স্থানীয় উন্নত জাত। স্থানীয় উন্নত জাত বলতেই আমাদের দেশের কৃষকরা যে ধানগুলো আগে থেকেই চাষ করে আসছিল সেগুলোকেই বলা হয় স্থানীয় জাতের ধান। আর সেই স্থানীয় জাতের ধানগুলো থেকে বিজ্ঞানীরা গবেষণা করে যে উন্নত জাতের ধান তৈরি করছে সেগুলি হচ্ছে উচ্চ ফলনশীল জাত। তুমি জানবা তোমরা যে বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট রয়েছে গাজীপুরে, অত্যন্ত চমৎকার পরিবেশে, অনেক সুন্দর একটা অফিস। তোমরা যদি কখনো সুযোগ হয় গাজীপুরে গিয়ে সেখানে দেখে আসতে পারো। ডিসেম্বরে তোমাদের ছুটি পাওয়া যায়, তখন তোমরা সেখানে গেলে দেখে আসতে পারবা। রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা ধান গবেষণা ইনস্টিটিউট, সারা বাংলাদেশের মধ্যে সুন্দরতম অফিসগুলোর মধ্যে সেটা এক অন্যতম।
তার পাশাপাশি আছে কৃষি গবেষণা ইনস্টিটিউট, সেটাও তুমি দেখে আসতে পারবে। তো ওগুলো আসলেই আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমার কাছে মনে হয়, কারণ আমি এগুলোতে দেখে আসছি এবং অত্যন্ত চমৎকার পরিবেশে কাজ হয় এবং বাংলাদেশের এই কৃষি বিজ্ঞানীরা অনেক বিষয়ে অবদান রেখে পারছে। এই জন্য বাংলাদেশ সরকারও তাদের এই ডিপার্টমেন্টকে প্রশংসিত করছে। তো এখানে উন্নত জাতের ফসল সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস এর মাধ্যমে জানাবা। তাছাড়াও বাংলাদেশের অনেক জাতের ধান রয়েছে। সময়ের সাথে সাথে, অর্থাৎ আমাদের কৃষি সময়টাকে দুইটা ভাগে ভাগ করে, একটা খরিফ মৌসুম আর একটা রবি মৌসুম। খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে খরিফ 1 আর একটা খরিফ 2। তো এই জাতগুলোর মধ্যে আউশ, আমন, বোরো দুই মৌসুমেই চাষ করা যায়। আউশ জাতের, বোরো জাতের, বোরোর সময় যে ফসলগুলো চাষ করা হয় ধান চাষ, এগুলো ধান চাষ করে প্রথমে বীজ সংরক্ষণ করে বীজকে বীজতলায় দিয়ে চারা গাছ তৈরি করা হয়। সেই চারা থেকে আবার ধানের জমিতে চারা রোপণ করে কৃষি কাজটা করা হয়। সেখানে এই চারা তৈরির জন্য যে বীজতলাটা তৈরি করা হয় সেটাও একটা পদ্ধতি আছে। 1 শতক জমিতে 2 খণ্ডের বীজতলা তৈরি করা যায়। তোমরা জানবা যে 1 শতক কত মিটার, কত বর্গ মিটার? 40 বর্গ মিটারে 1 শতক। এই 1 শতককে 2টা প্লট করে বীজতলা তৈরি করা হয়। তো এটা পড়াটা তোমরা 97 পৃষ্ঠায় বীজতলা কিভাবে তৈরি করে সেটা পড়লেই বুঝতে পারবা। 97 পৃষ্ঠায় যে বীজতলা তৈরি করা হয়েছে সেখানে 4 ধরনের বীজতলা আছে। শুকনো বীজতলা, ভেজা বীজতলা, ভাসমান বীজতলা, দাপক বীজতলা। এখানে আমি ক্লাসের যে অভিজ্ঞতা আমার, আমাদের ক্লাসে অনেক সময় অনেকে শুকনো বীজতলা, ভেজা বীজতলা এগুলো বুঝতে একটু কষ্ট হয়। শুকনো বীজতলা মানে পানি ব্যবহার না করে ধুলা মাটিটাকে গুঁড়া করে সেখানে ধান দিয়ে চারা তৈরি করাটাই হচ্ছে শুকনো বীজতলা। আর যেই বীজতলা তৈরি করার জন্য পানি দিতে হয়, প্রচুর পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে কাদা মাটি বানিয়ে তারপরে যে বীজতলা তৈরি করে সেটা হচ্ছে ভেজা বীজতলা। তারপরে হচ্ছে ভাসমান বীজতলা। এটা তো তোমরা বুঝতে পারছো যে পানির উপরে ভাসায় রেখে তখন সেটা ভাসমান বীজতলা। অর্থাৎ বন্যা বা দুর্যোগ মুহূর্তে যখন ফসলের জমি সবগুলো ডুবে যায়, বীজতলাও ডুবে যায়, তখন কলার ভেড়া বানিয়ে অথবা কচুরিপানা দিয়ে স্তর তৈরি করে পানির উপরে বীজতলা তৈরি করে সেটাকে বলা হয় ভাসমান বীজতলা। এছাড়াও আরেকটা বীজতলা আছে, সেটা হচ্ছে দাপক বীজতলা, যেটা উঁচু বন্যার পানির উপরে বীজতলা তৈরি করে বন্যার পানির সাথে সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে বীজতলাটা তৈরি করা হয় সেটা হচ্ছে দাপক বীজতলা। এগুলো তোমরা পড়লেই এখান থেকে বুঝতে পারবা। আর বুঝতে না পারলে আমার সাথে কমিউনিকেট করবা। ইমো আছে, মেসেঞ্জার আছে, মোবাইল তো তোমাদের ফোন নাম্বার আছে। তাছাড়াও এখানে যে ক্লাস হচ্ছে অনলাইন ক্লাসে তোমরা কমেন্টস এর মাধ্যমে আমাকে প্রশ্ন করে এগুলো জানতে পারবে। আমি সবসময় তোমাদের এই ক্লাসগুলোতে যখন যেটা প্রয়োজন কমেন্টস এর মাধ্যমে প্রশ্ন করলে উত্তর দিয়ে দিব। এছাড়াও আমি তোমাদের আগামী ক্লাসে যে পড়াগুলো করাবো, এই অধ্যায়টা আমাদের অনেক বড় অধ্যায়। এখানে ধান চাষ, পাট চাষ, শাকসবজি চাষ, অনেকগুলো চাষ পদ্ধতি আমাদের এখানে আছে। আমরা ধারাবাহিকভাবে এগুলো তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের যখন যে সমস্যা হবে আমাদেরকে জানাবে। ধান চাষ করার জন্য আমাদেরকে বীজতলা তৈরি করতে হবে। বীজতলার পরে আমাদের এই বীজের চারা, বীজতলা থেকে চারা গজানোর পরে চারাগুলোকে উঠিয়ে নিয়ে আবার ধানের জমিতে চাষ করতে হবে। ধানের জমিকে 3 থেকে 4টা চাষ দিয়ে মই দিয়ে সমান করে কাদা মাটিতে রোপণ করতে হয়। এই রোপণের সময় জমিতে কিছু সার ব্যবহার করতে হয়। আমি তোমাদের ক্লাসে প্রায় সময় জিজ্ঞেস করি সার কাকে বলে। মৌলিক যে জ্ঞানটা আমাদের কৃষি বিষয়ে সেটা কিন্তু রাখতে হয়। প্রথমে মৌলিক জ্ঞানের মধ্যে আছে কৃষি শিক্ষা কাকে বলে, তারপরে জানতে হয় মাটি কাকে বলে, মাটি কত প্রকার কি কি, সার কাকে বলে, সার কত প্রকার কি কি। তো তোমাদের এখানে সারের ব্যবহারটা সঠিক পরিমাণে দিলে ধানের ফলন খুব ভালো হয়। সার কিন্তু বেশি দিলেও যেমন ধানের ক্ষতি হয়, সার কম দিলেও ধানের ফলন কম হয়। তো সেই জন্য আমাদেরকে সারের সঠিক পরিমাণে সারটা দিতে হবে। এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, বারবার পড়লেই মনে থাকবে। তো সার কাকে বলে তোমরা একটু লিখে নাও।
সার কাকে বলে? উদ্ভিদের পুষ্টি উপাদান সরবরাহকারী দ্রব্যকে সার বলে। উদ্ভিদের পুষ্টি উপাদান সরবরাহকারী দ্রব্যকে সার বলে। উদ্ভিদের পুষ্টি উপাদান সরবরাহকারী দ্রব্যকে সার বলে। এই সার আবার প্রধানত দুই প্রকার, জৈব সার, অজৈব সার। জৈব সারটা জীব থেকে যেটা পাওয়া যায় এবং মাটির জন্য সবচেয়ে বড় প্রয়োজনীয় যে উপাদানটা সারের, সেটা হচ্ছে জৈব সার। আর মাটির গঠন উপাদান সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে ফসল চাষ করার জন্য। মাটির গঠন উপাদান 4টি আছে। এই 4টির মধ্যে প্রথমই হচ্ছে অজৈব উপাদান, তারপর জৈব উপাদান। জৈব উপাদান এবং অজৈব উপাদান ভালোভাবে বুঝতে হবে তোমাদেরকে। আমি তোমাদের একটু দেখাই দিই, তোমাদের পূর্বের ক্লাসে তোমরা পড়ছিলা। এই হচ্ছে মাটির গঠন উপাদান। এই 45% হচ্ছে অজৈব উপাদান, 5% জৈব উপাদান, 25% পানি এবং বায়ু। এই হচ্ছে মাটির একটা চিত্র। এই পরিমাণটা সঠিক থাকলে সেটাকে বলা হয় আদর্শ মাটি। আদর্শ মাটির মধ্যে 5% যে জৈব উপাদান, সেই জৈব উপাদানটাকে বলা হয় মাটির প্রাণ। এই 5%, তো তোমাদের এই 5% জৈব উপাদানটাই আমাদের সার হিসাবে ব্যবহার করা যায়, যা উদ্ভিদের পুষ্টি উপাদান সরবরাহকারী দ্রব্যকে বলা হয়। এই জৈব পদার্থগুলো তোমাদের জানো যে পচা গোবর এবং কম্পোস্ট সার। একটি প্রতি শতকে জৈব সার ও জৈব সারের একটা তালিকা আছে তোমাদের বইয়ে, পৃষ্ঠা নাম্বার 99। তো সেখানে পচা গোবর কম্পোস্ট 20 কেজি, ইউরিয়া 360 কেজি থেকে 840 গ্রাম টিএসপি। এই টিএসপি, ইউরিয়া, এমপিও, জিপসাম, দস্তা যে সারগুলো, সেই সারগুলোকে বলা হয় অজৈব সার। অর্থাৎ মেশিনের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করে রাসায়নিক প্রক্রিয়া উৎপাদন করা হয়, সেটি হচ্ছে অজৈব সার। তো এই অজৈব এবং জৈব সারের মিশ্রণটা আমাদের জমিতে ধান রোপণ করার সময় দিতে হয়। তো সেই জন্য তোমাদের এই জৈব এবং অজৈব সারগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবে। তোমাদের বই পড়তে হবে, বই পড়লে জানতে হবে। আমি একটা ক্লাসে কথা বলি সবসময় যে পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে বই। তোমাদের জ্ঞানের আলো যত বাড়বে, তোমাদের জীবনটা ততই সুন্দর হবে। আরেকটা কথা আছে, যে কোনো জ্ঞান অর্জন করে সেটাকে কাজে লাগাইতে হয়। কাজে না লাগাইলে তোমাদের জীবনটা সার্থক হবে না। তো আমি আশা করব এবং বিশ্বাস রাখি তোমরা ভালো করে পড়াশোনা করতেছো, করবে, তোমার জীবনের জন্য তুমি করবে। তা আমরা সেখানে সহযোগিতা করবো সর্বাত্মক। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।